Dear students, today we will learn how to prepare profit and loss appropriation account in case of partnership business. আজকে আমরা শিখব কিভাবে অংশীদারি কারবারের হিসাব নিকাশের ক্ষেত্রে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট প্রস্তুত করতে হয়। আলোচনার আগেই আমরা কতগুলো বেসিক বিষয় সম্বন্ধে আলোচনা করে নেব। প্রথমেই আমরা আসছি অংশীদারি কারবার কাকে বলে। তোমরা সকলেই জানো অংশীদারি কারবার এমন এক ধরনের কারবার যেখানে একাধিক ব্যক্তি একত্রে মিলিত হয়ে তাদের পরস্পরের মধ্যে কোনো সম্মতি বা চুক্তির ভিত্তিতে কোনো একটি কারবার গঠন করে, তারা একত্রে কারবার পরিচালনা করে এবং অবশ্যই কারবার মানেই সেটি মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত হবে এবং অর্জিত মুনাফা কোনো একটি নির্দিষ্ট বৎসরের শেষে তারা নিজেদের মধ্যে চুক্তি অনুযায়ী নির্দিষ্ট অনুপাতে পরস্পরের মধ্যে ভাগ করে নেবে। তাহলে এই আলোচনার ভিত্তিতে আমরা অংশীদারি কারবারের একটা সংজ্ঞা নির্ধারণ করতে পারি। দেখো, যখন দুই বা ততোধিক ব্যক্তি মিলিত হয়ে অংশীদারি চুক্তির ভিত্তিতে মুনাফা অর্জনের উদ্দেশ্যে কোনো কারবার গঠন ও পরিচালনা করে এবং অর্জিত মুনাফা নির্দিষ্ট অনুপাতে পরস্পরের মধ্যে ভাগ করে নেয়, তখন সেই ধরনের কারবারকে অংশীদারি কারবার বলে। এখন দুই বা ততোধিক ব্যক্তি মিলিত হবে বা একাধিক ব্যক্তি মিলিত হয়ে অংশীদারি কারবার গঠন করবে, এটি যেমন ঠিক, তেমন অংশীদারির কি নির্দিষ্ট কোনো সংখ্যা আছে বা সর্বাধিক কোনো সংখ্যা আছে? 1956 সালের কোম্পানি আইন অনুসারে সাধারণ অংশীদারি কারবারের ক্ষেত্রে অংশীদারদের সংখ্যা সর্বাধিক 20 জন এবং ব্যাংকিং কারবারের ক্ষেত্রে সর্বাধিক অংশীদারের সংখ্যা 10 জন। তবে 2013 সালের কোম্পানি আইন অনুসারে অংশীদারি কারবারে অংশীদারের সংখ্যা সর্বাধিক 100 জনও হতে পারে। এখানে একটা আশ্চর্যের বিষয় লক্ষ্য করা যাবে যে অংশীদারি কারবার ভারতীয় অংশীদারি আইন অনুযায়ী পরিচালিত হলেও অংশীদারদের সর্বাধিক সংখ্যা কত হবে সেটি কিন্তু বলা আছে ভারতীয় কোম্পানি আইনে। 1956 সালের কোম্পানি আইনে সর্বাধিক 20 জন, ব্যাংকিং কারবারের ক্ষেত্রে সর্বাধিক 10 জন। আবার 2013 সালের সংশোধিত কোম্পানি আইন অনুসারে অংশীদারি কারবারের সর্বাধিক সংখ্যা 100 জন হতে পারে। সেক্ষেত্রে ব্যাংকিং কারবার বা সাধারণ কারবার আলাদা করে কিছু বলা হয়নি। আমরা ধরে নিতেই পারি সব ধরনের কারবারের ক্ষেত্রেই 2013 সালের কোম্পানি আইন অনুযায়ী অংশীদারদের সর্বাধিক সংখ্যা 100 জন হতে পারে। অংশীদারি চুক্তিপত্র। অংশীদারি কারবারের ভিত্তি হলো কিন্তু অংশীদারি চুক্তিপত্র, অর্থাৎ অংশীদাররা পরস্পরের মধ্যে চুক্তির মাধ্যমেই, চুক্তির ভিত্তিতেই তারা মিলিত হয়ে কারবারি সুযোগ সুবিধা লাভের চেষ্টা করে। এই অংশীদারি চুক্তিপত্রটি লিখিত বা মৌখিক হতে পারে, এটি নিবন্ধিত বা অনিবন্ধিত অর্থাৎ রেজিস্টার্ড বা আনরেজিস্টার্ড হতে পারে। তবে যদি এটি নিবন্ধিত হয় তাহলে অংশীদারি কারবার তার কারবার পরিচালনার ক্ষেত্রে অংশীদারদের সম্পর্ক রক্ষার ক্ষেত্রে কিছু বিশেষ সুবিধা ভোগ করে। যেমন কারবারের দেনা আদায়ের ক্ষেত্রে এরা সুবিধা ভোগ করে। কারবার যখন কোনো মামলা মোকদ্দমায় অংশগ্রহণ করে তখন সেক্ষেত্রে তারা নিবন্ধিত হলে সুবিধা ভোগ করে। অংশীদারদের পরস্পরের মধ্যে বিরোধ মীমাংসার ক্ষেত্রেও সুবিধাজনক অবস্থায় থাকে কারবারটি যদি তাদের মধ্যে অংশীদারি চুক্তিপত্রটি লিখিত হয় এবং সেটি নিবন্ধিত হয়। কারণ নিবন্ধিত হতে গেলে অবশ্যই অংশীদারি চুক্তিপত্রটিকে লিখিত হতে হবে। অংশীদারি চুক্তিপত্রে কী কী বিষয়ের উল্লেখ থাকে? যেমন কারবারের নাম, ঠিকানা এবং উদ্দেশ্য উল্লেখ থাকবে। যে সকল অংশীদাররা কারবারে অংশগ্রহণ করছে সেই অংশীদারদের নাম, ঠিকানা এবং পেশার উল্লেখ থাকবে। কারবার পরিচালনার নিয়মাবলী, অর্থাৎ দৈনন্দিন কারবার কিভাবে পরিচালিত হবে, কারা কারবার পরিচালনা করবেন, পরিচালনার ক্ষেত্রে কি কি নিয়ম অনুসরণ করতে হবে দৈনন্দিন কারবার পরিচালনায়, সেই সমস্ত বিষয় এখানে উল্লেখ থাকবে। অংশীদারদের মর্যাদা, অংশীদার সাবালক নাকি নাবালক, সক্রিয় নাকি নিষ্ক্রিয়, অর্থাৎ কারবার পরিচালনায় দৈনন্দিন যারা অংশগ্রহণ করে তাদেরকে সক্রিয় অংশীদার বলা হয়। আবার যারা কারবার পরিচালনায় দৈনন্দিন অংশগ্রহণ করে না তাদেরকে নিষ্ক্রিয় অংশীদার বলা হয়। সুতরাং অংশীদারদের মর্যাদা, তাদের
স্ট্যাটাস অবশ্যই এখানে উল্লেখ থাকতে হবে। লাভ ক্ষতি বন্টনের অনুপাত, অর্থাৎ অংশীদাররা পরস্পরের মধ্যে কোন অনুপাতে কারবারের অর্জিত মুনাফা বা ক্ষতি ভাগ করে নেবে সেই অনুপাতটির এখানে উল্লেখ থাকবে। সক্রিয় অংশীদারদের বেতন বা পারিশ্রমিকের পরিমাণ, অর্থাৎ যে অংশীদাররা কারবার পরিচালনায় দৈনন্দিন অংশগ্রহণ করছে তারা কি হারে বেতন পাবে বা তাদের পারিশ্রমিকের পরিমাণ কি হবে সেটিও অংশীদারি চুক্তিপত্রে উল্লেখ থাকতে হবে। অংশীদারদের নিয়োজিত মূলধনের উপর সুদ প্রদেয় হলে তার হার কত হবে, অংশীদারদের উত্তোলনের উপর সুদ ধার্য করা হলে তার হার কত হবে, অর্থাৎ ইন্টারেস্ট অন ড্রয়িং, আর এটি হলো ইন্টারেস্ট অন ক্যাপিটাল। অংশীদারদের প্রদত্ত ঋণের উপর প্রদেয় সুদের হার কত, অর্থাৎ অংশীদাররা যদি কখনো অংশীদারি কারবারে প্রয়োজনে ঋণ প্রদান করে থাকে অবশ্যই ঋণের উপর সুদ প্রদেয় এবং সেই সুদের হার কত হবে সেটিও কিন্তু অংশীদারি চুক্তিপত্রে উল্লেখ থাকতে পারে। তবে এক্ষেত্রে উল্লেখ্য, অংশীদারি চুক্তিপত্রে যদি ঋণের উপর সুদের হার উল্লেখ না থাকে তাহলে ভারতীয় অংশীদারি আইন অনুযায়ী অংশীদাররা তাদের ঋণের উপর বার্ষিক 6% হারে সুদ পাবেন। কোনো অংশীদারকে যদি কমিশন প্রদান করা হয় তাহলে সেই কমিশন কী হারে প্রদান করা হবে এবং কিসের উপরে ভিত্তি করে সেই কমিশন হিসেব করা হবে তারও উল্লেখ কিন্তু থাকতে হবে। দেখো, আমরা লাল অক্ষরে এই 5-6টা পয়েন্টকে উল্লেখ করেছি। এটার বিশেষ কারণ হচ্ছে লাভ ক্ষতি বন্টনের হিসাব শিখতে গেলে আমাদের মূলত 6টা বিষয়কেই কিন্তু মাথায় রাখতে হবে এবং এগুলোর ভিত্তিতেই আমরা লাভ ক্ষতি বন্টনের হিসাব প্রস্তুত করব। এছাড়াও অংশীদারি চুক্তিপত্রে কারবার পুনর্গঠনের নিয়মাবলী, অর্থাৎ নতুন অংশীদার গ্রহণ, পুরনো অংশীদারদের অবসর, অংশীদারদের মৃত্যু হলে সেই সংক্রান্ত নিয়মাবলী কী হবে এগুলোর উল্লেখ থাকতে হবে। এমনকি কারবার যদি কখনো অবসান ঘটানো হয় বা বন্ধ করা হয় তাহলে কারবার অবসান সংক্রান্ত যদি নিয়মাবলী থাকে সেগুলোর কিন্তু বিশেষ উল্লেখ থাকার প্রয়োজন অংশীদারি চুক্তিপত্রে। দেখো, পরবর্তী অংশে আমরা এসেছি নিট লাভ বা ক্ষতি বন্টনের মাধ্যম। তাহলে অংশীদারদের মধ্যে নিট লাভ আমরা কিভাবে বন্টন করব বা কোন মোডে বন্টন করা হবে আমরা কিন্তু সেগুলো এখানে লিখেছি। অর্জিত মুনাফা অংশীদারদের মধ্যে মূলধনের উপর সুদের আকারে বা ইন্টারেস্ট অন ক্যাপিটালের আকারে বন্টন করা যেতে পারে। অংশীদারদের প্রদত্ত ঋণের উপর সুদের আকারে বন্টন করা যেতে পারে। অংশীদারদের প্রদত্ত কমিশনের মাধ্যমে বন্টন করা যেতে পারে। অংশীদারদের বেতন বা পারিশ্রমিকের মাধ্যমেও অংশীদারদের মধ্যে বন্টন করা যায়। আর অংশীদারটা যদি কোনো উত্তোলন করে থাকে অর্থাৎ ড্রয়িংস করে থাকে সেই ড্রয়িংসের উপর সুদ বা ইন্টারেস্ট অন ড্রয়িং এক প্রকারের অবদান যা বন্টনযোগ্য মুনাফা বাড়াতে সাহায্য করে, তাই এটি কিন্তু নিট মুনাফার সঙ্গে যোগ করে নিতে হবে। এবারে দেখো, আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের একটি ফরম্যাট দিয়েছি, যে ফরম্যাটের উপর ভিত্তি করে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট প্রস্তুত করব। Format of profit and loss appropriation account. In the books of profit and loss appropriation account for the year ended on the closing date of the year, closing date of the accounting year will be mentioned here, debit and credit side. প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট বা লাভ ক্ষতি বন্টনের হিসাব প্রস্তুত করা হয় লাভ ক্ষতি বন্টনের হিসাব প্রস্তুত করার পর, অর্থাৎ একমালিকি কারবারের ক্ষেত্রে চূড়ান্ত হিসাব প্রস্তুতের সময় বা ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করার সময় তোমরা ট্রেডিং অ্যাকাউন্ট এবং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তৈরি করতে শিখেছ। একই রকমভাবেই অংশীদারি প্রতিষ্ঠানের ক্ষেত্রেও প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং সেখান থেকে নেট লাভ নির্ণয় করতে হবে। এই নেট লাভ নির্ণয় করার পর যদি কারবারটি অংশীদারি প্রতিষ্ঠান হয় তাহলে তাদের ক্ষেত্রে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট প্রস্তুত করতে হবে। সুতরাং প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট শুরুই হবে নেট প্রফিট যেটি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে নির্ধারিত হয়েছে তার উপর ভিত্তি করে। সেই জন্যই দেখো, শুরুতেই আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের নেট প্রফিটটাকে এখানে ট্রান্সফার করে এনেছি। এন্ট্রি হলো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, ন্যারেশন রিটেন হেয়ার, নেট প্রফিট ট্রান্সফার, অ্যামাউন্টটাকে আমরা আউটার কলামে নিলাম। আমরা আগেই বলেছি ইন্টারেস্ট অন ড্রয়িংস এটি বন্টনযোগ্য মুনাফা বৃদ্ধি করতে সাহায্য করে, সুতরাং ইন্টারেস্ট অন ড্রয়িং নেট প্রফিটের সঙ্গে অ্যাড হবে, সেটাকে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে ক্রেডিট দিকে শো করা হবে। জার্নাল এন্ট্রি হলো ইন্টারেস্ট অন ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট,
আমি ধরে নিচ্ছি যদি দুজন পার্টনার থাকে এ এবং বি, এর যা ইন্টারেস্ট হবে ক্যালকুলেশন করে এখানে লিখতে হবে, বি এর যা ইন্টারেস্ট হবে সেটি ক্যালকুলেশন করে এখানে লিখতে হবে, টোটালটা আউটার কলামে। ডেবিট দিকে দেখো আমরা অ্যাপ্রোপ্রিয়েশন করব কি মাধ্যমে, সেটা আমরা আগেই বলেছি, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, পার্টনার স্যালারি, ইন্টারেস্ট অন লোন, পার্টনার্স কমিশন, এইভাবে সেগুলোকেই আমরা দেখিয়েছি ডেবিট দিকে। ইন্টারেস্ট অন ক্যাপিটাল, এর যা ইন্টারেস্ট হবে, বি এর যা ইন্টারেস্ট হবে, দুটো ইনার কলামে লিখে আউটার কলামে টোটালটাকে শো করব। পার্টনার স্যালারি, তোমাকে প্রবলেমে যে ধরনের ইনফরমেশান দেবে তার ভিত্তিতে এর যা স্যালারি বছরে এবং বি এর যা স্যালারি বছরে সেটা বের করে টোটালটা আউটার কলামে লিখব। লোন যদি দুজনেই দিয়ে থাকে তাহলে এর যা ইন্টারেস্ট হবে সেটা ইনার কলামে লিখব, বি এর যা ইন্টারেস্ট সেটা ক্যালকুলেট করে ইনার কলামে লিখব, দুটো টোটাল আউটার কলামে আনব। পার্টনার্স কমিশন, এ এবং বি যদি দুজনেই পেতে পারে তাহলে এর যা কমিশন সেটা ইনার কলামে লিখব, বি এরটা ইনার কলামে লিখব, টোটালটা আউটার কলামে লিখব। আবার রিজার্ভ, রিজার্ভ অর্থাৎ সঞ্চিতি। সাধারণত অধিকাংশ প্রতিষ্ঠান তাদের অর্জিত মুনাফার সম্পূর্ণ অংশ অংশীদারদের মধ্যে বন্টন না করে কিছুটা অংশ কারবারে পুনরায় বিনিয়োগ করে। দিস ইজ কল্ড প্লাউইং ব্যাক অফ প্রফিট। এই প্লাউইং ব্যাক অফ প্রফিট এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদারি কারবারের ক্ষেত্রে বা যে কোনো কারবারের ক্ষেত্রেই, কারণ কারবারের উত্তরোত্তর বৃদ্ধির ক্ষেত্রে এই ধরনের সঞ্চিতি তৈরি করা কারবারগুলির একটি আভ্যন্তরীণ মূলধনের উৎস। সুতরাং যদি রিজার্ভে ট্রান্সফার করার কথা বলা থাকে তাহলে সেটা ক্যালকুলেশন করে সেটা আমরা এখানে দেখাবো। এরপরে দেখো আমরা দুটোকে ব্যালেন্স করেছি, ক্রেডিট সাইড টোটাল করব, ডেবিট দিকে বসাবো এবং ডিফারেন্স যেটা আসবে দ্যাট উইল বি দ্য ডিভিসিবল প্রফিট বা বন্টনযোগ্য মুনাফা, যেটা আমরা অংশীদারদের মধ্যে তাদের চুক্তিপত্রে উল্লিখিত অনুপাতে তাদের মধ্যে বন্টন করে দেবো। এ যতটা পাবে সেটা এখানে লিখব, বি যতটা পাবে সেটা এখানে লিখব এবং তার টোটালটা আমরা আউটার কলামে লিখব। এভাবেই আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট তৈরি করব। কিন্তু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট প্রস্তুত করার ক্ষেত্রে যখনই কোনো সমস্যার সমাধান করতে যাবে তখনই কিন্তু তোমাকে কতগুলো সমস্যার সম্মুখীন হতে হবে এবং সেগুলোর জন্যে মনে রাখার মতো কিছু বিষয় আমরা পরবর্তী অংশে আলোচনা করছি। যেমন লাভ ক্ষতি বন্টনের ক্ষেত্রে, অনুপাতের ক্ষেত্রে কিছু মনে রাখার বিষয় আছে, যে চুক্তিপত্রে যদি নির্দিষ্ট লাভ ক্ষতির অনুপাত প্রদত্ত থাকে তাহলে সেই অনুপাতেই তাদের মধ্যে বন্টন করতে হবে। কিন্তু অংশীদারি চুক্তিপত্রে যদি কোনো অনুপাতের উল্লেখ না থাকে তাহলে কিন্তু সবসময় অংশীদারদের মধ্যে সমানভাবে লাভ ক্ষতি বন্টন করতে হবে। মূলধনের উপর সুদের ক্ষেত্রে চুক্তিপত্রে যদি সুদ প্রদানের কথা বলা থাকে তবেই কিন্তু অংশীদাররা তাদের নিয়োজিত মূলধনের উপর সুদ পাবেন। অংশীদারি চুক্তিপত্র যদি এ ব্যাপারে সাইলেন্ট থাকে বা অংশীদারি চুক্তিপত্রে উল্লেখ না থাকে তাহলে কিন্তু অংশীদাররা তাদের নিয়োজিত মূলধনের ওপর কোনো সুদ পাবেন না। আর এক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সুদ হিসাবের সময় নিয়োজিত সময়ের জন্য সুদ হিসেব করতে হবে। অর্থাৎ কত সময়ের জন্যে বা বছরের কোন সময়ের জন্য কত দিনের জন্য মূলধনটা নিয়োগ করা হয়েছিল সেই সময়ের ভিত্তিতে সুদ হিসেব করতে হবে। অর্থাৎ মূলধনটি যদি 6 মাসের জন্য নিয়োজিত হয় তাহলে 6 মাসের সুদ, 1 বছরের জন্য হলে 1 বছরের সুদ, 1 মাসের জন্য হলে 1 মাসের সুদ হিসাব করতে হবে। অংশীদারদের বেতন বা পারিশ্রমিক, চুক্তিপত্রে যে অংশীদারকে বেতন যে হারে বেতন প্রদানের কথা বলা আছে সেই হারে বেতন হিসেব করতে হবে। চুক্তিপত্রে বেতন প্রদানের কথা বলা না থাকলে তাহলে অংশীদাররা কিন্তু কোনো রকম বেতন বা পারিশ্রমিক পাবেন না। অংশীদারদের ঋণের উপর সুদ, চুক্তিপত্রে সুদের হার উল্লেখ থাকলে সেই হারে সুদ প্রদান করতে হবে। অর্থাৎ যদি 10% বলা থাকে 10% বার্ষিক, যদি 11% বলা থাকে তাহলে বার্ষিক 11% হারে। কিন্তু যদি অংশীদারি চুক্তিপত্রে সুদের হারের উল্লেখ না থাকে তাহলে 1932 সালের ভারতীয় অংশীদারি আইন অনুযায়ী বার্ষিক 6% হারে নিয়োজিত সময়ের জন্য মূলধন সুদ হিসেব করতে হবে। অংশীদারদের উত্তোলনের উপর সুদ, উত্তোলনের তারিখ যদি না বলা থাকে, অর্থাৎ কোন তারিখে ড্রয়িং করা হয়েছে সেই বিশেষ তারিখের যদি উল্লেখ না থাকে তাহলে রীতি অনুযায়ী গড়ে 6 মাসের সুদ হিসেব করতে হবে। আর যদি উত্তোলনের তারিখ বলা থাকে তাহলে ওই তারিখ থেকে বছরের শেষ দিন পর্যন্ত যে সময় হবে সেই সময়ের জন্যে
সুদ হিসেব করতে হবে। অংশীদারদের প্রদেয় কমিশন, চুক্তিপত্রে যদি কমিশনের উল্লেখ থাকে তবেই নির্দিষ্ট হারে নির্দিষ্ট পদ্ধতিতে কমিশন হিসেব করতে হবে, যে পদ্ধতি অংশীদারি চুক্তিপত্রে বলা থাকবে। কিন্তু যদি অংশীদারি চুক্তিপত্রে কোনো কমিশন প্রদানের কথা উল্লেখ না থাকে, দেখো আমরা এবার একটা ইলাস্ট্রেশন নিয়েছি। A and B are partners of a firm A and B company. You are required to prepare profit and loss appropriation account for the year ended on 31st March 2020 from the following particulars. তাহলে 31st March 2020-তে যে বছরটি শেষ হয়েছে তার জন্য তোমাকে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট তৈরি করতে বলা হয়েছে। 1 এপ্রিল 2019 বছরের প্রথম দিনে তাদের ক্যাপিটাল ছিল A 80,000, B 60,000। তাদের ড্রয়িংস ছিল সারা বছরে A 12,000, B 8,000। A is entitled to get salary as rupees 1,000 per month. প্রতি মাসে A 1,000 টাকা করে স্যালারি পাবে। B advanced a loan of rupees 20,000 to the business on 1st December 2019. পয়লা ডিসেম্বর 2019 তারিখে B 20,000 টাকার লোন বিজনেসকে দিয়েছে। The partners are entitled to get interest on their capital at the rate 10% per annum. Interest at the rate 8% per annum is being charged on drawings made by partner. B is entitled to get commission at the rate 2% on annual turnover of rupees 6 lakhs. Partners have decided to transfer rupees 5,000 to general reserve out of profits. Their profit sharing ratio is 3:2. The amount of net profit for the year ended 31st March 2020 was rupees 75,000. তাহলে এবারে আমরা সলিউশনে আসছি। প্রথমে লিখেছি ইন দি বুকস অফ A and B company, profit and loss appropriation account for the year ended on 31st March 2020, debit and credit. তাহলে আগে যা বলেছিলাম যে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট শুরুই করব আমরা নেট প্রফিট দিয়ে, যেটি আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লিখেছি। জার্নাল এন্ট্রি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, নেট প্রফিট ট্রান্সফার 75,000। ইন্টারেস্ট অন ড্রয়িংস, A 12,000 টাকা ড্রয়িংস করেছে সারা বছরে, B 8,000 টাকা ড্রয়িংস করেছে সারা বছরে। ড্রয়িংসের কোনো তারিখের উল্লেখ নেই, 8% হারে সুদ দিতে হবে। আমরা আগেই আলোচনা করেছি যদি ড্রয়িংসের তারিখ উল্লেখ না থাকে তাহলে গড়ে 6 মাসের সুদ প্রদান করতে হবে, এটাই হলো প্রচলিত রীতি। তাহলে 12,000 8%, 6/12, 8,000 8%, 6/12। A 480, B 320, টোটাল 800 টাকা। ক্যাপিটালের উপর সুদ, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, জার্নাল এন্ট্রি প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যাকাউন্ট। A 80,000 টাকা মূলধন ছিল বছরের প্রথম দিনে, 10% হারে সুদ 8,000 টাকা। B এর 60,000 টাকার 10% 6,000 টাকা, টোটাল 14,000 টাকা। পার্টনার স্যালারি পাবে 1,000 টাকা প্রতি মাসে, A পাবে, B কোনো স্যালারি পাবে না। তাহলে A কে আমরা স্যালারি দিয়েছি, জার্নাল এন্ট্রি প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার স্যালারি। A 1,000 × 12, 12,000। B 20,000 টাকা লোন দিয়েছিল বিজনেসকে 1 ডিসেম্বর 2019-এ, বছর শেষ হচ্ছে 31 মার্চ 2020-তে, অর্থাৎ 4 মাস, ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, 4 মাসের জন্য সুদ হিসেব করতে হবে 6% হারে। তাহলে 20,000 টাকার 6%, 4/12, 400। পার্টনার্স কমিশন, সারা বছরের যে টার্নওভার 6 লাখ টাকা তার উপর 2% বিকে দেওয়া হবে। জার্নাল এন্ট্রি প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স কমিশন অ্যাকাউন্ট। B 6 লাখ × 2%, 12,000। না প্রবলেম এটা পরিষ্কার বলা ছিল যে জেনারেল রিজার্ভে ট্রান্সফার করতে হবে 5,000 টাকা। সো প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট 5,000 টাকা। আমরা একেবারে শেষ পর্যায়ে ক্রেডিট সাইড যোগ করব 75,800 টাকা, ডেবিট সাইডে বসাবো এবং ডিফারেন্সটা ক্যালকুলেট করব। ডিফারেন্স এসছে 32,400 টাকা। এটি হলো বন্টনযোগ্য মুনাফা বা ডিভিসিবল প্রফিট, যেটি আমরা অংশীদারদের মধ্যে প্রদত্ত অনুপাত 3:2-তে তাদের মধ্যে ভাগ করে দেব। তাহলে A 32,400 × 3/5, B 32,400 × 2/5, 19,440, 12,960, টোটাল 32,400 টাকা। দুদিকের যোগফল সমান, অর্থাৎ প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট আমরা এইভাবে প্রস্তুত করব যেভাবে আমরা আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা এটার আরও কিছু অ্যাডভান্সড প্রবলেম এবং
কিভাবে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ফিক্সড এবং ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল মেথডে প্রস্তুত করতে হয় সেটি আমরা শিখব। সো টুডে আপ টু দিস।